ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে কাকরাইলে রাতভর অবস্থান, সমর্থকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। 9 মাসের রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী, যান চলাচল বিঘ্নে তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। আমাকে হাজার হাজার মানুষের ভোগাইবেন, লাখ লাখ মানুষের ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে। গত কয়েক বছরের তুলনায় এবার কোরবানির আগে মশলা জাতীয় পণ্যের দাম কম, ছোট বড় সব ব্যবসায়ী আমদানি করায় ভেঙে গেছে সিন্ডিকেট। কোরবানির জন্য পশু প্রস্তুত করতে ব্যস্ততা বেড়েছে খামারিদের, ভারতীয় গরুর চালান ঠেকাতে বাড়তি নজরদারি প্রশাসনের। এবং আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ, শারজায় শেষ ম্যাচে 7 উইকেটে জয় স্বাগতিকদের। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানোর প্রতিবাদে টানা 8ম দিনের মতো চলছে তার সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি। এ নিয়ে আরও তথ্য জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আপনার কাছে জানতে চাই যে এই যে কর্মীরা এখন বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন এবং এই কারণে আসলে সড়কে অবস্থান যারা করছেন তাতে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা, এছাড়া সার্বিক পরিস্থিতি কি জানাবেন? আসলে কর্মসূচিটা আজকে 8ম দিনের মতো চলছে এবং সপ্তাহ করে আজকে 8ম দিন শুরু হলো সকাল থেকে। যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক আছে, কারণ এখনো পর্যন্ত আসলে নেতাকর্মীরা আবারও আসা শুরু করেনি। তবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই যে হেয়ার রোডের শুরু কিংবা কাকরাইলের যে মোড় আছেন, সেই মোড়ে কিন্তু গতকাল রাতেও এখানে আসলে যারা কর্মী সমর্থক আছেন, বিএনপির কর্মী সমর্থক অথবা ইশরাক হোসেনের কর্মী সমর্থক যারা আছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন, যেটি আসলে তারা গতকাল থেকে তারা আসলে বলছিলেন যে তারা এই দাবি না মানা পর্যন্ত তারা আসলে এই কর্মসূচি অব্যাহত রাখবে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে 8ম দিনের মতো চলছে। প্রথম 7 দিন আসলে 6 দিন এই কর্মসূচি চলেছে হচ্ছে নগর ভবনের সামনে। গতকালই প্রথমবারের মতো তারা রাজধানীর বিভিন্ন স্থানে এই আন্দোলন, এই বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে পড়ে এবং সেটি সর্বশেষ 10টার পরে তাদের দাবি না মানার ফলে 10টার পর থেকে হচ্ছে সেই কর্মসূচি মৎস্য ভবনের সামনে চলে আসে। মৎস্য ভবন সামনে সকল বিএনপির যে অঙ্গ সংগঠন আছে, যুবদল, ছাত্রদল, মৎস্য দল, শ্রমিক দল সহ তারা আসলে এখানে জড়ো হওয়া শুরু করে। সেই থেকে কিন্তু একটি গ্রুপ আস্তে আস্তে এই যে যমুনা অভিমুখে সেখানেও কিন্তু এসে আসলে অবস্থান নেয়, যার ফলে পুলিশ ব্যারিকেডের মাধ্যমে তাদের কিন্তু এখানেই অবস্থান কর্মসূচি শুরু হতে থাকে। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে সন্ধ্যার পরে আসলে আমরা দেখতে পাই যে এখানে ইশরাক হোসেন, যিনি বিএনপি নেতা, যার শপথ পাঠ না করানোর ফলে আন্দোলন, তিনি কিন্তু এখানে এসে কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেন এবং তিনি কিন্তু কালকে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে উত্তরপ্রদেশ এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে অনতিবিলম্বে এই পদত্যাগ করতে হবে। যেই দাবি আসলে এখানকার যারা কর্মী ছিলেন তারাও কিন্তু একই কথা এই গত 7 দিন বলে আসছিলেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, কারণ তার কারণেই এই শপথ পাঠ করানো হচ্ছে না বলে এটি কিন্তু জানিয়েছেন এখানকার যারা কর্মী সমর্থক আছেন। গতকাল হাইকোর্টের রিটের আদেশ হওয়ার কথা ছিল, গতকাল সেই শুনানি আবারও হয়েছে এবং আজকে কিন্তু আরেকটি তারিখ দেওয়া হয়েছে। আজকে এই রিটের শুনানি হবে এবং আরেকটি বিষয় আপনাকে বলি, এর ফলে আসলে আপনি যেটি বলছিলেন যে যানবাহনের কিংবা সড়ক চলাচলের ক্ষতি, কি তার চেয়েও বড় যে ক্ষতিটি হচ্ছে সেটি হচ্ছে যে শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়নে যারা আছেন তারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন, যার ফলে নাগরিক যে সেবাগুলো আছে সেগুলো তো আপাতত বন্ধই আছে, আঞ্চলিক অফিস সহ। তবে তারা বলছেন যে প্রতিদিনের যে নাগরিক সেবা আসলে ময়লা তোলা কিংবা সড়কবাতি যে কাজগুলো, সেগুলো তো সিটি কর্পোরেশনের
প্রখ্যাত হয় সেগুলো তারা বলছেন যে দাবি না মানা হলে বন্ধ করে দিবেন। আমরা হয়তো আজকে রিটের পরে জানা যাবে আসলে তাদের পক্ষে আসতেছে নাকি বিপক্ষে যাচ্ছে, তখন হয়তো এ নিয়ে আমরা আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। এই ছিল এ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য কাকরাইল থেকে। ধন্যবাদ সিউল আপনাকে। মেয়র পদে ইশরাকের সমর্থনে বিক্ষোভ চলছে, সে সব খবরই জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ। এর আগে রাতভর কাকরাইলে অবস্থান করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। অভিযোগ করেন লুটপাট আর দুর্নীতির সুযোগ কমে যাবে বলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ গ্রহণে গড়িমসি করছে সরকার। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত আদালতের রায় আর নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়ন না হবে ততক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তা থেকে সরবেন না তারা। তাই রাত জেগেই চলেছে বিক্ষোভ। বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদন। মধ্যরাতে স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বুধবার দুপুর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে তার সমর্থকদের এই অবস্থান। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। ক্ষমতা কক্ষিগত করতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ তাদের। মেয়র ইশরাককে শপথ দিতে হবে, শপথ পড়াইতে হবে এবং মেয়র হিসেবে তাকে বসাইতে হবে। নিজেদের মতো করে ক্ষমতাকে নিজেদের করে রাখতে চাই। যদি মেয়র ইশরাক সিটি কর্পোরেশনে বসে যায়, তারা যে টেন্ডারবাজি ঠিকাদারি করতেছে এই জিনিসগুলা পারবে না, যে কারণে ইশরাককে বসতে দিতে চায় না। বিভিন্ন রকমের তালবাহানা এবং আইনের ফাঁকফোকর দিয়ে তারা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানকে ব্যাহত করছে। হুঁশিয়ারি দেন, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। যে আমাদের ইশরাক ভাই যে পর্যন্ত মেয়র না হবে সেই পর্যন্ত আমাদের এই কর্মসূচি পালিত হবে। যদি শপথ বাক্য না করানো পাঠ করানো হয়, আগামী দিন থেকে আমাদের আন্দোলন সমস্ত ঢাকা শহরে এটা চলবে। পরে বুধবার সন্ধ্যায় আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ইশরাক হোসেন। বলেন, এটি শুধু এক ব্যক্তির আন্দোলন না, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের টেস্ট কেস এই আন্দোলন। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ইশরাক হোসেন আরো বলেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য কয়েকজন উপদেষ্টা ষড়যন্ত্র করছেন। সেই সাথে তথ্য উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে, ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে ৩১ দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে, সেটার মধ্যে যুক্ত রয়েছে স্থানীয় সরকার জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের আগে গত এক সপ্তাহ এই দাবিতে বিক্ষোভ অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। বাইজিদ সাদ, এখন ঢাকা। মেগাসিটি ঢাকা যেন পরিণত হচ্ছে আন্দোলনের শহরে, যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি আদায়ের লম্বা তালিকা নিয়ে। ফলে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীবাসীর। বিশেষজ্ঞদের মত, আইনের শান্তিপূর্ণ প্রয়োগ ঘটাতে না পারলে আন্দোলনের নামে জনভোগান্তি রাষ্ট্রের অকল্যাণ বয়ে আনবে। পাশাপাশি আন্দোলন কর্মসূচির জন্য নির্ধারিত স্থানগুলো উন্মুক্ত করা বা আরও প্রসারিত করে দিলে ভোগান্তি কমার আশা। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। মেগাসিটি ঢাকা। প্রায় ২ কোটি মানুষের এই শহরে ভোগান্তির শেষ নেই। তবে পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দেখছে নগরবাসী, যে কারণে জনদুর্ভোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর ভাগ্যে। ছোট বড় যে কোনো ইস্যুতে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অবাধে চলে অবরোধ, সমাবেশ কিংবা
ঘেরাওয়ের মতো কর্মসূচি। প্রতিনিয়ত কর্মসূচির জন্য ব্যস্ততম এই নগর জুড়ে সৃষ্টি হচ্ছে অচলাবস্থা। আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের কৌশল হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশাজীবী সংগঠন। যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি দেওয়ার লম্বা তালিকা নিয়ে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দাবি আদায়ের আন্দোলনে যেন ক্লান্ত ঢাকার রাজপথ। বিভিন্ন সূত্র মতে গেল ৯ মাসে বিভিন্ন দাবিতে আন্দোলন হয়েছে অন্তত ৫০০রও বেশি। সময় মতো কর্মস্থলে পৌঁছানো ও অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া কিংবা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। কেউ কেউ বলছেন কতিপয় গোষ্ঠীর স্বার্থে ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীকে। ফলে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। আপনারা 10 জনের স্বার্থ লইয়া আমাকে হাজার হাজার মানুষে ভোগাইবেন, লাখ লাখ মানুষে ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার আমি একটা মহিলা মানুষ, দেখা গেছে বেশি জার্নি করতে পারি না, গরমে জ্যামে অস্থির হয়ে যায়। গাড়ি চালাতে দেয় না, বেতন পাই না, টিম মারতে পারতেছি না। সমস্যা তো ভাই আমাকে বিশাল সমস্যা। এক্সাম আছে, স্টুডেন্টরা আছে, তখন এই রাস্তার মধ্যে যদি আন্দোলন নিয়ে আসে তখন তারা হয়রানির শিকার হইতেছে, লেট হইতেছে। ডিএমপির পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা নির্দিষ্ট করে দফায় দফায় বিজ্ঞপ্তি দিয়েও থামানো যাচ্ছে না আন্দোলনকারী। ফলে এসব আন্দোলন সামলাতে নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে ট্রাফিক পুলিশদের। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, আন্দোলনের কারণে মোটরযান আইন প্রয়োগ সহ অন্যান্য কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেলে ওই কাজেই সারাদিন ব্যস্ত থাকতে হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। আন্দোলন অবরোধ রাত্র পর্যন্ত চলে এবং আমাদেরকে অতিরিক্ত ডিউটি করতে হয়, অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়। সেক্ষেত্রে আমাদের মোটরযান আইন বলবৎ করার জন্য যে প্রশিক্ষণগুলো সেগুলো আমরা দিতে পারি না। এই ট্রাফিক জ্যাম কমানোর কাজেই আমরা ব্যস্ত থাকি। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল খান বলেন, আন্দোলনের জন্য বিভিন্ন জায়গা রয়েছে, প্রয়োজনও সেগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাষ্ট্র এই ক্ষেত্রে আইনের শান্তিপূর্ণ প্রয়োগ করতে না পারলে ভবিষ্যতে তা আরও বাড়বে এবং রাষ্ট্র একটি অকার্যকর হিসেবে পরিণত হবে। আন্দোলন যদি কেউ করতে চায় তার জন্য তো সুনির্দিষ্ট জায়গা আছে এবং সেই জায়গাগুলো আরও কীভাবে বাড়ানো যায় রাষ্ট্রের কাছে সেই আমরা আলোচনাটা করতে পারি। এটা যদি আমরা এখনই না থামাতে পারি, রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে এবং রাষ্ট্র আরও অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হবে। দিন দিন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৈরি হবে জনরোষ, যেটি কখনোই রাষ্ট্রের সার্বিক কল্যাণ বয়ে আনবে না। ওমর ফারুক, এখন, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় ভোগ্যপণ্যের বাজার ভেঙে গেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, যার সুফল মিলেছে দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে। কোরবানির আগে গেল বছরগুলোতে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন মশলার দাম বাড়লেও এবারের চিত্র ভিন্ন। ব্যবসায়ীরা বলছেন, সবার আমদানির সুযোগ পাওয়া, আন্তর্জাতিক বাজারে পড়তি দাম ও পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে স্বস্তি ফিরেছে, যার সুফল পাবেন ভোক্তারা। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। দেশে আদার চাহিদা বছরে প্রায় 3 লাখ টন, উৎপাদন হয় অর্ধেকেরও কম। ফলে প্রায় 55 থেকে 60% আদা আমদানি করতে হয়। এর মধ্যে ভারত আর চায়না থেকে বেশি আদা আসে বাংলাদেশে। আদা সবচেয়ে বেশি বিক্রি হয় কোরবানির ঈদের মৌসুমে। এবারও খাতুনগঞ্জে প্রতিটি আড়তেই মশলা জাতীয় এই পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আর বছর ঘুরতেই পাল্টে গেছে চিত্রও। গেল বছর কোরবানির ঈদের সময় চায়না আদা 250 থেকে 260 টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 115 টাকায়, আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র 70 টাকায়। আন্তর্জাতিক বাজার সাথে অনেক ডিফারেন্স আমাদের বাজার। আন্তর্জাতিক বাজার আপনার এই আদা হচ্ছে 140 টাকা পত্তা পাই, 40 থেকে 135 টাকা, আমরা বেচছি 115 টাকা। কোরবান উপলক্ষে মাল বেশি করে ফেলছে, সে কারণে লোকসান দিতে হচ্ছে, বাজার কম। মানে লাগবে যে আপনার এই 50 টন, চলে আসছে 100 টন, এটা ওভার হয়ে গেছে না, সে কারণে কম বেশি হচ্ছে। কাঁচামাল তার রাখা যাবে না। বছরে রসুনের চাহিদা প্রায় 6 লাখ টন। এক বছরের ব্যবধানে এই পণ্যেও মিলছে অনেকটা স্বস্তি। গেল বছর কোরবানির মৌসুমে 200 টাকায় বিক্রি হওয়া চায়না রসুন এখন কিনতে পারছেন 115 টাকায়। আন্তর্জাতিক বাজারে রসুনের দাম পড়তির দিকে হওয়ায় বেকায়দায় আমদানিকারকরা।
গত বছরের সাথে তুলনা করলে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দামও। গেল বছর যেখানে পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা, এখন সেটি 42 থেকে 55 টাকা। আর চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজেই এবার চাহিদা মিটবে বলছেন ব্যবসায়ীরা। আর 10 দিন পরে বেচা বিক্রির সময় থাকবে না, ওটা ওরা গরু এবং অন্যান্য আইটেম নিয়ে চলবে। এখান থেকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে মোকামে নিয়ে যাবে, এই সময় নিয়ে যাবে। তো এখন যখন হচ্ছে না, সামনে আর আশা করা যায় না, সামনে আরও মাল আসবে, অতিরিক্ত যারা ইনপুট করছে সব মাল আসবে। খাতুনগঞ্জের বাজারে অন্যান্য মশলাতেও কমেছে দাম। ভারতীয় মরিচে কেজি প্রতি 50 থেকে 60 টাকা, দেশি মরিচ কেজিতে প্রায় 50 টাকা কমেছে। হলুদ কমেছে কেজিতে 30 টাকা। আড়তদাররা বলছেন সিন্ডিকেট ভেঙে এখন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন, ফলে পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমেছে। মশলার ক্ষেত্রে এই বছর মোটামুটি বাজার খুবই নিচের দিকে। যেমন ধরেন মরিচ যেগুলো আমরা বেচতাম 300-র উপরে, এই মরিচগুলো এখন 230 টাকা। আগে যেরকম ছিল যে কিছু সীমিত কিছু মানুষের যারা আমদানিকারকরা একটা সিন্ডিকেটের মতো একজন কিছু ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এখন যে চাইছে সবাই আমদানি করতে পারতেছে। সে কারণে একটা ওপেন একটা বাজার হয়ে গেছে, সে কারণে একটু বাজারটা একটু কমে আসছে বলে মনে হচ্ছে। খাতুনগঞ্জে দৈনিক স্বাভাবিক গড় লেনদেন হয় প্রায় 1,500 কোটি টাকা। উৎসবের মৌসুমে এ লেনদেন ছাড়িয়ে যায় দৈনিক 2,000 কোটি টাকার বেশি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে 1,35,000-এরও বেশি পশু। কোরবানির পশুর হাটে এবার প্রায় 1,300 কোটি টাকা বেচাকেনার আশা সংশ্লিষ্টদের। তবে অবৈধভাবে ভারতীয় গরু ঢোকা নিয়ে শঙ্কায় খামারিরা। বিস্তারিত আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিলকেন্দুয়াই গ্রামের নবাব এগ্রো ফার্ম ঈদ সামনে রেখে দেশি শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু মহিষ প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। একই চিত্র দেখা যায় জেলার প্রায় সব খামারেই। চলতি বছর জেলায় ছোট বড় মিলে প্রায় 15,000 খামারে পালন করা হচ্ছে দেশি, নেপালি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু ও মহিষ। একই সাথে রয়েছে ছাগল, ভেড়াও। তবে খামারগুলোতে কিছুটা সংকট রয়েছে ছোট গরুর। খামারিরা বলছেন পশুপালনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, পশু খাদ্যের দাম ও চিকিৎসা খরচ বিবেচনায় এবার পশুর দামও কিছুটা বেশি থাকবে। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধভাবে ভারতীয় গরু আসা নিয়েও রয়েছে শঙ্কা। এটি রোধ করা গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। নেপালি গির আছে, এরপর দেশি আছে, সার আছে, এগুলোই আমরা ইনশাল্লাহ চাহিদা বেশি। গত বছর আমরা যেগুলো কিনছি বয়স, মানে যে বয়সের কথা বলতেছি, বয়স আমরা কিনছি মনে হয় যে 1,95,000 যে বয়স কিনছি, এবার কিনছি প্রায় আমরা 2.5 লাখ টাকা দিয়ে। যদি ইন্ডিয়া থেকে এবার গরু না আসে, আশা করি কিছুটা লাভবান আমরা হব, একটু দামে বিক্রি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগ বলছে গরু মোটাতাজা করতে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান ব্যবহার না করার জন্য খামারিদের সচেতন করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যদিও বর্ডারের অনেক অংশ জুড়ে আছে, তাই আমরাও প্রশাসনের সাথে অলরেডি কথা বলেছি এবং সেই হিসেবে আমরা খামারিদের আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ এবার আমরা অবৈধভাবে গরু ঢুকবে না। ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে কোরবানির জন্য এবার 1,35,635টি পশু প্রস্তুত করা হয়েছে। এ থেকে প্রায় 1,300 কোটি টাকার পশু কেনাবেচার আশা প্রাণী সম্পদ বিভাগের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। স্বাদ ও পুষ্টিগুণে অনন্য গলদা চিংড়ির চাহিদা রয়েছে দেশ বিদেশে। গলদা চিংড়ির সোনালী অতীত পুনরুদ্ধারে জোর চেষ্টা চলছে মৎস্য অধিদপ্তরের। উন্নত জাতের গলদার পোনা উৎপাদন ও চাষের পরিধি বাড়ানো গেলে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। জসিম পারভেজের তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশে বছরে 200 কোটি গলদা চিংড়ির রেণুপোনা চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে নানা সংকটে চাহিদা অনুযায়ী পোনা উৎপাদনে পিছিয়ে রয়েছে হ্যাচারিগুলো। নদ নদীসহ প্রাকৃতিক উৎস এবং প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে আসা নিম্নমানের পোনার উপর চাষিরা নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদনকারীরা। মাদার সংক্রান্ত কোনো একটা রোগের কারণে আমাদের প্রোডাকশন অব্যাহত করতেছে। যে ব্যাকটেরিয়াটা প্লামেন্টিডাস ব্যাকটেরিয়াটা এর আগে এত আক্রমণ করে না। আমাদের এবছরে হ্যাচারিতে প্রায় 50 লক্ষ টাকার উপরে লসে
প্রথম প্রোডাকশনে। বিশ্বমান বজায় রেখে দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ির রেণু পোনা উৎপাদন ও চাষাবাদ। আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে, ফলে কর্মী বাড়ছে রপ্তানির হার। একবার 5000 পোনা নিয়েছি, তো পোনাটা ভালো হয়েছে, সেই ক্ষেত্রে আমি আজকে আবার আসছি পোনা নেওয়ার জন্য। 12 একরের মতো জায়গা, সেটা দেশি বাগদা। মোটামুটি এখন পর্যন্ত যা দেখি তাতে যদি আল্লাহ এইভাবে রাখে তাই ভালোই লাভবান হবে। পার ডে 50 থেকে 1 লাখ 1.5 লাখ করে পোনা যাচ্ছে, কিন্তু এই পোনাগুলা মূলত খুলনা, বাগেরহাট, কয়রা, ফকিরহাট, সাতক্ষীরা এইসব অঞ্চলে যায়। দেশে গলদা চিংড়ির বর্তমান গড় উৎপাদন হেক্টর প্রতি 400 থেকে 700 কেজি। মানসম্মত চিংড়ি চাষ ও সম্প্রসারণের সঙ্গে উৎপাদন বাড়াতে কাজ করছে মৎস্য অধিদপ্তর। আমরা চেষ্টা করছি যে আমাদের কলাপাড়া সহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এই চিংড়ির পিএল আমরা তাদের চাষিদের মাঝে দিয়ে তাদের যে উৎপাদন সেটা বৃদ্ধি করানো এবং তাদেরকে এই চাষ পদ্ধতিতে অবহিত করা। এই অল মেল টেকনোলজিটা আমাদের চাষিদের দোরগোড়ায় পৌঁছাতে পারলে, পোনা সরবরাহ নিশ্চিত করতে পারলে আমাদের 1000 কেজি পার হেক্টরে উৎপাদন আমরা বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশের চিংড়ি শিল্প সোনালী অতীত আবার ফিরে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনার মাধ্যমে অধিক উৎপাদনশীল গলদা চিংড়ির জাত ও প্রতিষেধক উদ্ভাবন করা, সেই সাথে চাষাবাদে আধুনিক পদ্ধতি ব্যবহারে চাষিদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করা জরুরি হয়ে পড়েছে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জে যমুনা নদীর বাম তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষের জীবন। 1.5 মাসে বিলীন হয়েছে 6 কিলোমিটার অংশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টিকেনি একদিনও। এছাড়া গত 5 বছরে প্রায় 500 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ সহ বেশ কিছু প্রকল্প চলমান থাকলেও মেলেনি সুফল। জুয়েলানা তথ্য ছবিতে প্রতিবেদন। একের পর এক ভাঙছে নদীর পাড়, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদী তীরের মানুষ। ভাঙনের কবলে কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। চরডাকাতিয়া পাড়ের হাজারি গ্রামের 60 বছর বয়সী মোহাম্মদ হানিফুদ্দিন যমুনার করাল গ্রাসে কমপক্ষে 10 বার বসত ভিটে হারিয়েছেন নদীগর্ভে। নদীর সঙ্গে সংগ্রাম করে জীবনের শেষ সময়ে অনেকটাই ক্লান্ত তিনি। একই অবস্থা পাকরুল গ্রামের ফকির আলীরও। 59 বছরে 31 বার ভিটে বাড়ি হারিয়ে সবশেষ আশ্রয় নিয়েছিলেন গুচ্ছ গ্রামে। যমুনার অব্যাহত ভাঙনে সেই গুচ্ছ গ্রামও এখন ভাঙনের কবলে। আমার বয়সে কমপক্ষে 10 বার বাড়ি ভেঙেছি। ভাঙনের ফলে আমার যে জায়গা জমি, অর্থ সম্পত্তি, জমা জমি যা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন চলে ফিরে খাওয়ার মতো প্রসেস নাই। ছোট্ট একটা নৌকা বাঁধিছি, ওই নৌকার উপরে বাল বাচ্চার জীবিকা চলছে। 2 দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ আর মাদারগঞ্জের প্রায় 1/2 গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। তবে অসময়ের ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। গেল 1.5 মাসে বিলীন হয়েছে 6 কিলোমিটার এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য বাড়িঘর আর ফসলি জমি। এতে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কের 2 পাশে। বাড়ি ঘটনা সেরে পাইতেছে না, মাল সামান অনেকই নদী নিয়ে গেছে, গাছপালা সব নিয়ে গেছে। আমরা নিঃস্ব হারা হয়েছি। দেশের ভিতরে অনেক স্কুল, মাদ্রাসা, অনেক কিছু ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেগুলো সব নদীর আমার চোখের সামনে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে গেছে, এখন একটা ঘর যে উঠাবে এই টাকা পর্যন্ত নাই। বর্তমানে তীব্র ভাঙনের মুখে চরডাকাতিয়া পাড়া হাজারি গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আর মাত্র 10 থেকে 15 মিটার ভাঙলেই নদীগর্ভে বিলীন হবে প্রাথমিক বিদ্যালয়টি। ভাঙন আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসেছে শূন্যের কোঠায়। এছাড়া ভাঙনের মুখে চলাচলের রাস্তা, কমিউনিটি ক্লিনিক সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, তীব্র ভাঙনে 15 দিন আগে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টেকেনি একদিনও। আমাদের বিদ্যালয়টা একবারে নদীর উপরে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টা চলে যাবে। তো সেটাও যদি নদীর গর্ভে বিলীন হয়ে যায় তাহলে তো লেখাপড়ার এই অত্র এলাকায় একদম শূন্য হয়ে যাবে। মাসে প্রায় 30 থেকে 40টা বাড়ি নদীর গর্ভে চলে গেছে। বাড়িগুলো সব ব্রিজের ওখানে নিয়ে গেছে, মানে রাস্তায় আছে এখন। ভুট্টা, মরিচ, আখ সহকারে ধান, এগুলা যে হারে নদী ভাঙছে তারা প্রায় 200 একরের মতো জমি চলে গেছে অলরেডি।
পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদীর ভাঙন রোধে গেল ৫ বছর ধরে চলছে প্রকল্পের কাজ। ৪৬০ কোটি টাকা ব্যয়ে মাদারগঞ্জের ৬ কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলায় চলছে ২১ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ কাজ। তবে ২৩ কিলোমিটার জুড়ে এখনও কোনো প্রকল্প না থাকায় ভাঙন ঠেকাতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা ভাঙন কবলিত জায়গাগুলো চিহ্নিত করেছি। এইসব জায়গার আমার যে বরাদ্দ প্রয়োজন তার জন্য আমি প্রস্তাবনা দিয়েছি জরুরি ভিত্তিতে কাজগুলো গ্রহণের জন্য। এখন অনুমোদন পেলে সেসব জায়গায় জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ গ্রহণ করা হবে। গেল ২ যুগেরও বেশি সময় ধরে ভাঙনের শিকার হয়ে আসছেন জামালপুরের লক্ষাধিক মানুষ। এখন জামালপুর। সরবরাহ বাড়ায় খুলনায় কমেছে সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। এ নিয়ে আরও জানাতে নগরীর সোনারডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, আপনি জানাবেন যে বাজারে কোন কোন সবজির দাম কমলো, জানাবেন। মূলত কিন্তু বাজারে সরবরাহ বেড়েছে সবজির অনেকটাই, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ অনেকটাই বেশি বাজারে, এবং যার ফলে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতেই প্রায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বাজারে এসে যেটি দেখেছি যে এখানে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে। তবে এই যে সময়টা এখন কিন্তু প্রায় এই যে বাজার শুরু হয়েছিল কিন্তু ভোর রাত থেকেই, আস্তে আস্তে বাজারে যে বেচাকেনা সেটি কিন্তু প্রায় শেষের পথে। তারপরে আপনাকে একটু দেখাই যে সবজিগুলো রয়েছে বাজারে, সেগুলো কিন্তু বেশ কম দামেই বিক্রি করা হচ্ছে এখানে। আজকে যদি দাম দরের কথা বলি তাহলে আজকে কিন্তু প্রতি কেজি এখানে বেগুন বিক্রি করা হচ্ছে ৩০ টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে শেষ কিছুদিন কিন্তু ৪০ টাকা প্রতি কেজি বেগুন বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি ঢেঁড়স আজকে কিন্তু বেশ সস্তা দামে বিক্রি করা হচ্ছে। ঢেঁড়স কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ১০ টাকা। এছাড়া টমেটো ৩০ টাকা, পটল ১২ টাকায় প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। তো সব মিলিয়ে বললে চলে যে বাজারে সব ধরনের সবজিরই উৎপাদনও ভালো, এবং যার ফলে কিন্তু সরবরাহ কিন্তু বাজারে অনেকটাই ভালো রয়েছে, এবং আগামী কিছুদিনের মধ্যে কিন্তু সরবরাহ আরও ভালো থাকবে এবং দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ খবর। ধন্যবাদ রামিম। খুলনার সবজি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার আমরা একটু চলে যাব নওগাঁয়। নওগাঁয় হাটে উঠতে শুরু করেছে ইরি বুড়ো ধান। সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় বেড়েছে দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি মণ ধানের দাম বেড়েছে ৪০ টাকা। এ নিয়ে জেলার মহাদেবপুর উপজেলার চকগুড়ি হাট থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আব্বাস আলী। আব্বাস, আপনি জানাবেন যে ধানের বর্তমান দামে কৃষকের উৎপাদন খরচ উঠে আসবে কিনা, জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে উত্তরের জেলা নওগাঁ ধান উৎপাদনের জন্য একটি বৃহত্তর জেলা, আর এখন এই জেলায় ইরি বুড়ো ধানের ভর মৌসুম, আর কৃষকরা তাদের টাকার প্রয়োজন হয়, সেই ধানগুলো এখন হাট বাজারগুলোতে বিক্রি করার জন্য নিয়ে আসেন। তবে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম বেড়েছে মানে ৪০ টাকা পর্যন্ত। আর ধানের দাম বাড়ার যেটা কারণটা রয়েছে যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং চাহিদা রয়েছে, যার কারণে ধানের দাম বেড়েছে। এবং ধান অনেকটা শুকনা হওয়ার কারণে ব্যবসায়ী যারা ধান ব্যবসায়ী রয়েছেন তাদের কাছেও মোটামুটি চাহিদা রয়েছে। তবে ধানের দামের কথা যদি বলি, যে এখানে সর্বোচ্চ দামে যে ধান বিক্রি হচ্ছে, জিরাশাইল ধান বিক্রি হচ্ছে ১৩৫০ থেকে ১৩৭০ টাকা মন, কাঠারি বোধ বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৩০০ টাকা মন, সুবলতা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২২০ টাকা, এবং ব্রি ২৮ ধান বিক্রি হচ্ছে ১১৫০ টাকা মন। তবে যেহেতু সরকার যে ধানের দাম বেঁধে দিয়েছেন ৩৬ টাকা কেজি হিসেবে ১৪৪০ টাকা মন, সেই দামে আসলে কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করতে পারছেন না, কারণ খোলা বাজারের ধানের দাম বেশ বলা যায় যে ৫০ থেকে আরো প্রায় ৮০ টাকা পর্যন্ত কম দামে তাদেরকে এই খোলা বাজারে বিক্রি করতে হচ্ছে। তবে কৃষকরা জানিয়েছেন যে এই বছর ধান উৎপাদন করতে গিয়ে তাদের অনেকটা খরচ হচ্ছে, বিঘা প্রতি বলা যায় যে ৩ থেকে ৪ হাজার টাকা খরচ বেশি হয়েছে। তবে বর্তমান যে দাম যাচ্ছে সেই দামের ধান বিক্রি করে তাদের পোষাচ্ছে না, তবে লোকসান হচ্ছে না। তবে তারা বলছেন যে যদি
1400 টাকা মনের উপরে যদি ধানের দাম তারা পান, সেক্ষেত্রে তাদের কিছুটা লাভ থাকবে বলে জানিয়েছেন। আরেকটি বিষয়টা হচ্ছে, যেহেতু সরকারি গুদামে 36 টাকা কেজি হিসেবে 1440 টাকা মন বিক্রি হচ্ছে, সেখানে আসলে খাদ্য গুদামে তারা বিক্রি করতে চান না, কারণ সেখানে ময়স্চার মুক্ত, ধুলাবালি মুক্ত হিসেবে অনেকটাই বিড়ম্বনা পাওয়া, যার কারণে খোলাভাবে তারা পছন্দ বোধ করছেন। তো এই ছিল আমার কাছে এই চকগড়ি হাট থেকে ধানের দরদাম নিয়ে সব শেষ। নওগাঁ থেকে ধানের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। কালের বিবর্তন আর আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সময়ের সবচেয়ে বড় গ্রামীণ হাট সাতক্ষীরার বড়দল হাট। একসময় দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা আসতেন এই হাটে, তবে এখন আর সেই আগের জৌলুস নেই। মাসুদ রানার ক্যামেরায় আহসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। সাতক্ষীরার বড়দল হাট নদী নির্ভর জীবন আর গ্রামীণ ব্যবসা বাণিজ্যের এক অপূর্ব মিলনস্থল। আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের পাড়ে গড়ে ওঠা এই হাটে একসময় যশোর, খুলনা থেকে ব্যাপারীরা আসতেন বড় বড় নৌকায়। নদীর বুকে ভেসে আসত মাদুর, পাটের আঁশ, বাঁশ, মাছ ধরার জাল আর নানা কৃষিপণ্য। কিন্তু কালের বিবর্তনে সেই কপোতাক্ষ এখন মৃতপ্রায়। পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। নদীর ওপর নির্মিত সেতু আর গ্রামীণ পাকা রাস্তার কারণে বদলে গেছে মানুষের যাতায়াতের ধরন, যার প্রভাব পড়েছে হাটের ওপর। প্রতি রোববার নিয়মিত বসে হাট। এখনও এখানকার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার অন্যতম ভরসা এই বাজার। তবে আগের মতো নেই সেই সরগরম চিত্র। সমুদ্রগামী যারা ছিল তারা সবাই এখান থেকে মার্কেট করে তারপরে সমুদ্রে যেত, কিন্তু সেই সমস্ত পণ্যগুলো এখন আর আসে না। সেই বেচাকেনা এখন নেই, এখন রোড নেই বা চাননি নেই, কোনো জায়গা বসার জায়গা নেই, রাস্তাঘাট নেই। দিন দিন যাচ্ছে, হাটের অবনতিটা বাড়ছে, কিন্তু আগামীতে আমরা চাই হাটের উন্নয়ন, গলিটলিগুলো যেগুলো আছে পাকা বা উন্মুক্ত, সরকারের কোনো পদক্ষেপ এই হাটের প্রতি নাই। সরকার যদি আমাদের এই হাটটার উপরে নজর দেয়, আমাদের এই হাটটা যাতে ডেভেলপ হয়, সেইটা সরকারের কাছে অনুরোধ করবো যে আমাদের এই হাটটা ডেভেলপ করুক। আগে সপ্তাহে 2 দিন বসত এই হাট। আম, কাঁঠাল, আলু, তরমুজ, ধান সহ নানান কৃষিপণ্যে জমজমাট থাকতো বাজার। কাপড় পট্টি, জাল পট্টি, মুদি আর চায়ের দোকানগুলো সাজানো থাকতো সারি ধরে। তবে রাস্তা, ড্রেন আর শেড ছাউনির দীর্ঘদিনের সংস্কারের অভাবে ভোগান্তিতে আছেন হাটে আসা ক্রেতারা। ফলে হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের ঐতিহ্য। আগে যেরকম কিনোয়াশা করছিলাম, এখন কোনো কিনোয়াশা নেই। আশপাশে সব দোকানপাট হয়ে নষ্ট হয়ে গেছে বাজারটা। আগে সব নদী পথে আসতো, এখন ডাঙা পথে তেমন খরিদ্দার পাতিও না, বা বাজার একদম একেবারে শোয়ার। এখানে দক্ষিণ খুলনা রাস্তাঘাট সবই ভালো, কিন্তু নদী পথটা ভালো না। হাটে অস্থায়ী ব্যবসায়ীদের জন্য জায়গা ইজারা দেওয়ার কাজও চলমান। এছাড়া আগামীতে অর্থ বরাদ্দ পেলে হাটের উন্নয়ন কাজ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কোনোভাবে কোনো সরকারি বরাদ্দ এনে, বড় ধরনের কোনো প্রকল্প এনে যদি বাজারটিকে আরও উন্নত করা যায়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলছি এবং একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলছি বাজারটা যাতে আরও উন্নত করা যায়। গ্রামে এসেছে বিদ্যুৎ, পাকা হয়েছে রাস্তা আর মোড়ে মোড়ে গড়ে উঠেছে দোকানপাট। পরিবর্তিত জীবনধারায় গ্রামীণ হাটের প্রয়োজন এখনও অমলিন। সংস্কার আর পরিকল্পিত উন্নয়ন হলে বদলে যাবে ঐতিহ্যবাহী বড়দল হাট, এমনটাই মত স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবারের কান চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে উঠে এসেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। সবশেষ প্রায় 5000 নিহত ফিলিস্তিনি শিশুর নাম লেখা টি শার্ট পরে কান চলচ্চিত্রে সাড়া ফেলেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গাজাবাসীর জন্য এগিয়ে আসতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে দিয়েছেন বিশেষ বার্তাও। এতে প্রশংসায় ভাসছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কান চলচ্চিত্র উৎসবে দ্য $6 বিলিয়ন ম্যান শিরোনামের একটি মুভির অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, যেখানে দেখা যায় শার্টের বোতাম খুলতেই বেরিয়ে আসে পরনে থাকা টি শার্ট। যে টি শার্টের সামনের অংশে ছোট ছোট করে লেখা রয়েছে প্রায় 5000 নিহত ফিলিস্তিনি শিশুর নাম, পেছনে লেখা স্টপ ইসরায়েল। জুলিয়ান অ্যাসাঞ্জের এই টি শার্টে 5 বছরের কম বয়সী 4986 নিহত ফিলিস্তিনি শিশুর নাম ছাপা রয়েছে, যারা 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার। এই টি শার্টটি পরে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শক্তিশালী এক বার্তাও দেন জুলিয়ান। এ সময় গাজাবাসীর প্রতি মানবতায় বিশ্ববাসীর দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।
নিহত ফিলিস্তিনি শিশুদের নাম ছাপা টি শার্টটি পরে কান চলচ্চিত্র উৎসবের অতিথিদের মাঝে যেমন সাড়া ফেলেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিটি পোস্ট করে উইকিলিক্সের প্রতিষ্ঠাতার প্রশংসা করছেন নেটিজেনরা। শুধু জুলিয়ান অ্যাসাঞ্জি নয়, এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথম থেকেই নানাভাবে প্রাধান্য পেয়েছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় নিজ বাড়িতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক ফাতিমা হাসানুর স্মরণে পালন করা হয়েছে শোক। অথচ এই অনুষ্ঠানেই সশরীরে উপস্থিত থাকার কথা ছিল তার। গাজায় তার জীবন নিয়ে দেখানো হয়েছে একটি তথ্যচিত্র, যা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় জমান অনেকেই। What I want, and I think what many people want, is for this war to stop and for civilian population not to be targeted like this monstrously. এছাড়াও কান উৎসব শুরুর দিনে গাজা ইস্যু তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন হলিউডের আইকন অভিনেতা রবার্ট ডি নিরো। 2023 সালের 7 অক্টোবর গাজায় শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি 53,500 ছাড়িয়েছে, যার বেশিরভাগই শিশু ও নারী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চেরি ফুলের সৌন্দর্যে সমগ্র কানাডা যেন এখন স্বপ্নপুরী, রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ প্রতিটি প্রদেশ। নয়নাভিরান দৃশ্য উপভোগে মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা, বাদ যাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরাও। কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে বিস্তারিত। প্রকৃতিতে মোহনীয় রূপের ঝলক ছড়িয়েছে চেরি ফুল, সাদা লাল আভায় মেতেছে পত্রপল্লব। চেরির সৌন্দর্যে স্বপ্নপুরী হয়ে ওঠে দৃশ্যটি কানাডার। বসন্তের শেষ ভাগে এসে একদিকে রোদ বৃষ্টির খেলা, এরই মধ্যে থোকায় থোকায় ঝুলে থাকা ফুল যেন হয়ে উঠেছে শিল্পীর শিল্পকর্ম বা কবির সাহিত্যের অলঙ্করণ। চোখে শান্তির পরশ বলিয়ে দেয়া চেরির সৌন্দর্য কানাডার বিভিন্ন প্রদেশেই ছড়িয়ে আছে। পশ্চিমের ব্রিটিশ কলাম্বিয়া থেকে পূর্বের নোভা স্কোশিয়া, সবখানেই ফুলের সৌরভ। মধ্যভাগে টরন্টো তো পুরোটাই ফুলের রাজ্য এখন। প্রথমে এগুলো ছিল সাদা রঙের, এখন সময়ের বিবর্তনে এগুলো গোলাপি হয়েছে এবং ঝরেও পড়তে শুরু হয়েছে। আজকে অনেক ঝরে ঝরে পড়ছে, তো যখন আমি গাছের নিচে বসে থাকছি তখন ঝরে ঝরে আমার গায়ের উপরেও এসে পড়ছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। এপ্রিলের শেষ থেকে বিভিন্ন প্রদেশে ফুটতে থাকে চেরি, জুন পর্যন্ত, যা মায়ার বাঁধনে রাখে আবদ্ধ। জাপান সরকারের দেয়া উপহার, বর্তমানে কানাডার প্রকৃতিতে আশীর্বাদ। এই সময়টা কানাডায় না গরম না ঠান্ডা, বুক ভরে শ্বাস নিতে তাই দর্শনার্থীরা বেরিয়ে পড়েন বিভিন্ন উদ্যান বা খোলা স্থানে। তাই উত্তর আমেরিকায় সব থেকে বেশি বিদেশি পর্যটকও আসেন এই মৌসুমেই। কোটি কোটি ডলার আয় হয় পর্যটন সংশ্লিষ্ট খাত থেকে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করব এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ইশরাকের মেয়রের দাবিতে রাতভর অবস্থানের পর সকালেও কাকরাইলে বিক্ষোভ সমর্থকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। 9 মাসের রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী, যান চলাচল বিঘ্নে তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। আমাকে হাজার হাজার মানুষের ভোগাইবেন, লাখ লাখ মানুষের ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরো বেড়ে যাবে। গত কয়েক বছরের তুলনায় এবার কোরবানির আগে মশলা জাতীয় পণ্যের দাম কম, ছোট বড় সব ব্যবসায় আমদানি করায় ভেঙে গেছে সিন্ডিকেট। কোরবানির জন্য পশু প্রস্তুত করতে ব্যস্ততা বেড়েছে খামারিদের, ভারতীয় গরুর চালান ঠেকাতে বাড়তি নজরদারি প্রশাসনের। এবং আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ, শারজায় শেষ ম্যাচে 7 উইকেটে জয় স্বাগতিকদের। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।